যখন কোনো শ্রোতা বা পাঠক কোনো চরিত্রের সঙ্গে একাত্ম হয়ে পড়ে, তখন তার মনের জগতে সেই চরিত্রটি এক অনন্য নিজস্ব সত্তা পায়। আমি ছোটবেলা থেকেই স্বনামধন্য কথাসাহিত্যিক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় তারানাথ তান্ত্রিক পাঠ করে এই খ্যাত চরিত্রটিকে আমার মতন করে কল্পনা করেছি। বয়সভেদে তাকে আবার ভিন্ন ভিন্নভাবে আবিষ্কারও করেছি। পরবর্তীতে অদম্য কৌতূহলবশত তারানাথ তান্ত্রিকের বিষয় অঘ্রান্বিত হয়ে পূজনীয় তারাদাস বন্দ্যোপাধ্যায় তারানাথ তান্ত্রিক ও অলাদ চক্র পাঠ করেছি। মনে হয় পিতা পুত্রের এই অনন্য সৃষ্টি মূল চরিত্র যেন আমারই চেনা কোনো মানুষ, বা আমি তার সঙ্গে কোথাও খুব আপনত্ব বোধ করি। মনের এই দুর্দমনীয় ইচ্ছা থেকেই লিখতে বসে গেলাম আমার মনের মতন করে আমার তারানাথকে। এই রচনার সঙ্গে আমার পূজনীয় লেখকদ্বয়ের রচনার কোনো তুল্যমূল্য বিচার্য নয়, তাই এটিকে আমার স্পর্ধা না ভেবে প্রয়াস ভাবলে শ্রোতাদের কাছে কৃতজ্ঞ থাকব। সকলে ভালো থাকুন, উপভোগ করুন এই নতুন গল্প। নমস্কার, আমি অঙ্কুশ মৈত্র। আমার লেখা তারানাথ তান্ত্রিকের জীবন মরণ ও অমরের ভয় এই গল্প দুটি আপনারা এর আগেই শুনেছিলেন। যারা এখনও শোনেননি তাদের সুবিধার্থে আমি ডেসক্রিপশন বক্সে গল্পের লিঙ্ক দুটি দিয়ে রেখেছি। আজ আপনার জন্য আমার লেখা তারানাথ তান্ত্রিকের তৃতীয় গল্প পরীর চোখ। প্রধান চরিত্রে তারানাথ তান্ত্রিক, অমর, জমিদার রাঘব কৃষ্ণ মিত্র, তার মেয়ে শ্যামা এবং জমিদার বাড়ির কুলপুরোহিত নৃপেন চক্রবর্তী। গল্প পাঠ করছি আমি নিজে। এই গল্পের সকল অলৌকিক বর্ণনা শুধুমাত্র গল্প বানানোর উপাদান মাত্র। আশা করব আপনারা কুসংস্কার মুক্ত হয়ে শুধু গল্প শোনার আনন্দে আমার এই লেখাটাকে গ্রহণ করবেন। শুরু হচ্ছে তারানাথ তান্ত্রিকের তৃতীয় গল্প পরীর চোখ। গতকাল রাতে বাড়ি ফিরতেই জানতে পারি তারানাথ আমাকে ডেকে পাঠিয়েছেন মটলেনে তার নিজের বাসভবনে। আজ সকাল থেকেই মেঘলা, ভোরের দিকে বেশ এক পশলা বৃষ্টিও হয়ে গেছে। এখন বৃষ্টি না পড়লেও ঠান্ডা বাতাস বইছে। তারানাথের বাড়ি যাওয়ার কথা মনে পড়তেই ধুতি আর গেঞ্জিটা বদলে নিয়ে পথে নেমে পড়লাম। হাঁটতে হাঁটতে মটলেনে তারানাথের বাড়ি হাজির হলাম। বাড়ির দরজায় কড়া নাড়তেই ভিতর থেকে একটা ভারী গলা ভেসে এলো। কে? আমি বললাম, অমর। ভিতর থেকে কিছুক্ষণ কোনো উত্তর শোনা গেল না। তারপর দরজা খুলে দিল তারানাথ। আমাকে দেখে বলল, আয়, ভিতরে আয়। ভিতরে যেতেই তারানাথকে প্রণাম করে তক্ত বসে বসতে বসতে বললাম, আপনি কাল রাতে খবর পাঠিয়ে আমাকে আসতে বলেছিলেন। তারানাথ বলল, তুই বস, আমি আসছি। এই বলে ভিতরে ঘরে চলে গেলেন। কিছুক্ষণ পর তারানাথ ঘরে ঢুকল, হাতে একটা জিনিস। সেটা লাল কাপড় দিয়ে মোড়ানো। আমার সামনে রাখতেই আমি বললাম, ওটা কি গুরুদেব? তারানাথ বলল, প্রেত খর্পধরা দেবী জ্ঞানচক্রে মাহেশ্বরী। এই বলে লাল কাপড়টা সরাতেই আমি চমকে উঠলাম। দেখি একটা মরার খুলি। তারানাথ বলল, কিরে অমর, তোর ভয় করছে? আমি বললাম, গুরুদেব, আমার মনে যে একটা ইচ্ছা জেগেছে, কিন্তু বলার সাহস করতে পারছি না। তারানাথ বলল, জানি তুই কি ভাবছিস। একবার এটাকে ছুঁয়ে দেখতে ইচ্ছা করছে। জানতে চাইছিস এর কোনো অলৌকিক শক্তি আছে কিনা। আমি হাত জোড় করে বললাম, গুরুদেব, আপনার অজানা যে কিছুই নেই তা আমি জানি। তারানাথ মরার মাথাটা আমার দিকে এগিয়ে দিয়ে বলল, নেই তবে ধরে দেখ। আমি আমার অদম্য ইচ্ছাকে সফল করতে হাত রাখলাম
মরার মাথাটার উপর। অমনি এক বিদ্যুতের তরঙ্গ যেন আমার হাতের মধ্যে দিয়ে বয়ে গেল সারা শরীরকে কাঁপিয়ে দিয়ে। আমি হাত সরিয়ে নিতেই মনে হলো হাতটা ভারী হয়ে গেছে, কেমন যেন ব্যথায় টনটন করছে। তারানাথ বলল, তন্ত্র সাধনা করতে একে বিশেষ বিশেষ দিনে বার করি। আজ অমাবস্যা, বিশেষ দিন। এই দিনই সে জেগে থাকে। এই সময় এর ক্ষমতা প্রবল। তোকে নিয়ম মেনে এর পুজো করতে হবে। তারপর একটা বীজ মন্ত্র আছে, ওটা জপ করতে হবে মনে মনে। তারপর তোর মধ্যে এক অপার্থিব শক্তি জেগে উঠবে। তখন এই মরার মাথার উপর হাত রেখে জপ করে এর শক্তিকে ধারণ করতে হবে নিজের মধ্যে। হাতে খুব যন্ত্রণা হচ্ছে, তাই না? আমি বললাম, হ্যাঁ হচ্ছে। তারানাথ বলল, দে তোর হাতটা আমার হাতে, দে দেখি। আমি আমার হাতটা তারানাথের হাতে রাখতেই তিনি আমার হাতটা নিয়ে একটা মন্ত্র উচ্চারণ করতে করতে সেই মরার মাথাটার উপর ছোঁয়াতেই কেমন যেন আমার অজান্তেই হাতের ব্যথাটা কমে গেল। আমি বললাম, গুরুদেব, পুজোর নিয়মটা বলে দেবেন? তারানাথ বলল, ঠিক সময় শিখিয়ে দেব। কখনো ক্ষমতার অপব্যবহার করতে নেই। শুধু তন্ত্রমতে পাওয়া ক্ষমতার কথা বলছি না, জীবনের সমস্ত ক্ষেত্রেই সংযমের খুব প্রয়োজন, নইলে বিপদ ঘনিয়ে আসে। এই দেখ, আসল কথাই তোকে বলা হয়নি, বলল তারানাথ। আমি বললাম, কি কথা? মরার খুলিটা লাল কাপড়ে মুড়িয়ে নিয়ে তারানাথ বলল, রায়বাড়িতে মায়ের পুজো উপলক্ষে আমাকে পত্রপাঠ নিমন্ত্রণ করেছেন জমিদার রাঘব কৃষ্ণ মিত্র মহাশয়। প্রতি বছরই করেন, কিন্তু এবার তিনি নিজে আসছেন আমাকে নিতে। আমি তোর কথাও জানিয়েছি, তুই আমার সঙ্গে যাবি কি? যাবি তো? আমি বললাম, নিশ্চয় যাব গুরুদেব। আপনার সঙ্গলাভ আমার যে বড় ভালো লাগে। আচ্ছা গুরুদেব, জায়গাটা কোথায়? তারানাথ বলল, সরস্বতী নদীর তীরে আন্দুলের রায়বাড়ি। ওখানে যাওয়ার আরও একটা কারণ আছে। আমি বললাম, কি কারণ? তারানাথ একটু অন্যমনস্ক হয়ে বলল, রাঘব কৃষ্ণ মিত্রের একমাত্র কন্যা শ্যামা কিছুদিন হলো এক অদ্ভুত রোগে আক্রান্ত। দিনের বেলায় চোখে কিচ্ছু দেখতে পায় না, রাতে নাকি সব দেখতে পায়। যত দিন যাচ্ছে ধীরে ধীরে দুই চোখের জ্যোতি কমে আসছে। অনেক ডাক্তার ভর্তি করেছে, কিন্তু কোনো সমাধান হয়নি। তাই আমার শরণাপন্ন হয়েছে। আমি বললাম, কি কারণ হতে পারে? তারানাথ বলল, রাঘব আগামীকাল আমাদের নিতে আসছে, তখন না হয় ওর মুখেই শুনব। তুই কিন্তু কাল সকাল 9টার মধ্যে আমার এখানে চলে আসবি। আমি প্রণাম করে আসবো জানিয়ে সেদিনকার জন্য বিদায় নিলাম। পরের দিন আমি তারানাথের বৈঠকখানায় বসে আছি। একজন মধ্যবয়স্ক ভদ্রলোক ঘরে ঢুকলেন। গাট্টাগোট্টা, মাঝারি লম্বা শ্যামবর্ণ পুরুষ, ভারিক্কি মুখে পুরুষত্বের ঝোলা গোঁফ, মোটা ভুরু, পরনে দামি কাচি ধুতি, পাঞ্জাবিতে সোনার বোতাম, ডান হাতে অনেকগুলো পাথর বসানো আংটি। চেহারায় জমিদারির ছাপ আছে। গোল গোল চোখ দুটি জ্বলজ্বল করছে। ব্যক্তিত্ব সম্পন্ন মানুষ। ভদ্রলোক তারানাথের দিকে এগিয়ে এসে পায়ে হাত দিয়ে প্রণাম করে বললেন, ঠাকুরমশাই, আপনি যাওয়ার জন্য তৈরি আছেন তো?
তারানাথ বলল, আহ থাক, হয়েছে, বসুন। তারানাথ এবার আমার দিকে তাকিয়ে আগন্তুককে দেখিয়ে বলল, ইনি হচ্ছেন রাঘব কৃষ্ণ মিত্র, আন্দুলের রায়বাড়ির জমিদার। আমি তখন হাত জোর করে আগন্তুককে নমস্কার জানাই। আগন্তুকও প্রতি নমস্কার করে। তারানাথ হঠাৎ তার নিজের চোখ বন্ধ করে নেয় আর বলে, রাঘববাবু, আপনার সঙ্গে আর কেউ এসেছে? রাঘব কৃষ্ণ বললেন, না তো ঠাকুর মশাই, আমি একা। তারানাথ বলল, শচীন কর্মকার। এই কথাটা বলেই তারানাথ চোখ খুলে ফেলল। রাঘববাবুর নামটা শুনে চমকে উঠলেন। বললেন, শচীন কর্মকার মানে নায়েব মশাই? কিন্তু তিনি তো গত হয়েছেন বেশ কিছুদিন হলো। তারানাথ বলল, 2-1 দিনের মধ্যেই আপনার খুব বড় বিপদ আসছে। আপনার মেয়ের প্রাণ সংশয় হতে পারে। আমি আর রাঘববাবু একসঙ্গে চমকে উঠলাম। রাঘববাবু বললেন, ঠাকুর মশাই, এই বিপদ থেকে বাঁচব কি করে? তারানাথ বলল, সেটা আমি এখনই বলতে পারছি না। আপনি ঘরে এসে বসার পর থেকেই আমি অদৃশ্য কোনো উপস্থিতি অনুভব করে মনে কেমন যেন অস্বস্তি হচ্ছিল। এখন আপনার হাতের দিকে তাকাতেই দেখতে পাচ্ছি ডান হাতের সবকটা আংটিতে বসানো পাথরগুলো কালো হয়ে আছে। আমি চমকে রাঘববাবুর হাতের দিকে তাকাতেই দেখি সত্যিই তো তাই। তারানাথ বলল, পুরো ঘটনাটা খুলে বলুন, কি হয়েছে? রাঘববাবু বললেন, ঘটনার উৎস বলতে গেলে আমার পূর্বপুরুষদের সময় থেকেই বলতে হয়। আমি বললাম, আমার একটা প্রশ্ন ছিল। রাঘববাবু বললেন, বলুন, কি প্রশ্ন? আমি বললাম, রায়বাড়ি মানে রায় বংশ, কিন্তু আপনার পদবী তো মিত্র। রাঘববাবু বললেন, এর উত্তর পুরো ঘটনাটা শুনলে পেয়ে যাবেন। এই বলে তিনি বলে চললেন, আমার পূর্বপুরুষ রামচন্দ্র রয় ছিলেন নবাব সিরাজদৌল্লার দেওয়ান। 1757 সালে পলাশির যুদ্ধের পর বিপুল সম্পত্তি অধিকার করে ইংরেজরা। তার কিছু সম্পত্তি পায় রামচন্দ্র রয়। তিনি প্রায় 2টি বজরায় করে বিপুল ধনসম্পত্তি নিয়ে গঙ্গা হয়ে আন্দুলে নোঙর ফেলেন। তখন লর্ড ক্লাইভের বদান্যতায় তিনি শুরু করেন রায় রাজবাড়ির এক নতুন অধ্যায়। তার পুত্র রামলোচন রয় ইংরেজদের দেওয়ান ছিলেন। সেই সূত্রে দিল্লির বাদশাহ দ্বিতীয় শাহ আলমের নজরে আসেন তিনি। 1770 সালে বাদশাহ 4000 সৈন্যবাহিনী দিয়ে রামলোচন রয়কে আন্দুলের রাজা বলে ঘোষিত করেন। তিনি সেইবারই প্রথম রায়বাড়ির দুর্গাপুজোর সূচনা করেন। পুজো উপলক্ষে সেই সময় রাজবাড়ির সামনে এসে থামল সারি সারি জুড়ি গাড়ি, পিছনে সুসজ্জিত ফিটন। জুড়ি গাড়ি থেকে ডালার পর ডালা সন্দেশ নামছে। ফিটন থেকে নামলেন এক গোড়া সাহেব। হঠাৎ শোরগোল পড়ে গেল, এই যে লর্ড সাহেব! আশপাশের গ্রামের লোক ভিড় জমালো। কলকাতার অনেক জমিদাররাও এসেছেন বড় বড় গাইয়েরা। সেদিন রাজবাড়ির কামানের গর্জনে কেঁপে উঠল গগন। মহাসপ্তমীর পুজো শুরু হলো রাজবাড়িতে। রাজবাড়ির বৈভব ও আড়ম্বরে কোনো খামতি ছিল না। লর্ড ক্লাইভের আগমনে রাজা অনেক উৎসাহ পান। সেই দিন রাজবাড়ির ঐতিহ্য আলোর রোশনায়, কাঙালি ভোজনে আর নাচমহলের বেলোয়ারি বাতির শব্দের স্মারক হয়ে রয়ে যায়। বিষাণ বাজিয়ে, তুর্যধ্বনিতে, মহা সমারোহে রায় রাজবাড়ির শারদ বন্দনায় একটি মহিষ ও 12টি ছাগ উৎসর্গ করে পুজো সম্পন্ন হয়।
তারপর রামলোচন রায়ের পুত্র রাজনারায়ণ রয় 1836 সালে তাকে লর্ড অকল্যান্ড রাজা উপাধি দেন। রাজনারায়ণ রয়ের পুত্র বিজয় কেশব রয়ের 2 স্ত্রী ছিল, কিন্তু তাদের নিজেদের কোনো সন্তান ছিল না। রাজনারায়ণ রায়ের মৃত্যুর পর বিজয় কেশব রায়ের 2 স্ত্রী সন্তান দত্তক নেন। পরবর্তীকালে বিজয় কেশব রায়ের দৌহিত্র ক্ষেত্রকৃষ্ণ মিত্র মহাশয় পরিবারের সমস্ত সম্পত্তির মালিক হন। কিছুদিনের মধ্যেই তার একটা কন্যা সন্তান হয়। যখন তার বয়স 6 বছর হয়, তখন দুর্গাপুজোর সময় রায়বাড়িতে ঘটে এক অলৌকিক দুর্ঘটনা। সেবার সকল নিয়ম মেনে মায়ের উদ্দেশ্যে যখন ছাগ বলি দেওয়া হচ্ছে, তখনই ঘটল সেই অলৌকিক ঘটনাটা। চারিধারে কাঁদো কাঁদো রব পড়ে গেল, হুড়ুহুড়ি লেগে গেল রায়বাড়িতে। রক্তের ধারায় সেদিন বলি হল সকলের অজান্তে কোনো এক মায়া জালের আড়ালে ওই 6 বছরের শিশু কন্যা। তার ফলে বলির সকল বিধি ভঙ্গ হল, বন্ধ হয়ে গেল মায়ের পুজো। তার কিছু বছর পর আমার জন্ম হয়। বাবা নাম রাখেন রাঘব কৃষ্ণ মিত্র। সেদিন বাবা বলেছিল, এই পুজো তখনই আবার শুরু হবে যদি এই বংশে আবার কোনো কন্যা সন্তানের জন্ম হয়। তাই যখন আমার কন্যা সন্তান হলো, আমি ওর নাম রাখি শ্যামা। সেই বছর থেকে আবার কৃষ্ণ নবমী তিথিতে কল্প আরম্ভ হওয়ার রীতি মেনে শুরু হয় মায়ের পুজো। 8 মণ মাটি দিয়ে তৈরি হয় একচালা প্রতিমা। গত 5 বছর হলো পুজো নতুন করে হয়ে আসছে, কিন্তু এই বছর আমার মেয়ে শ্যামার 6 বছরে পড়ছে। আর এই বছরই কিছু অদ্ভুত ঘটনা ঘটছে। এই তো কিছুদিন আগে আমার নায়েব মশাই শচীন কর্মকারের মৃতদেহ পাওয়া গেল বাগানের একটা গাছের নিচে। সবাই বলে কোনো বন্য জন্তু নাকি মুখে করে তাকে টেনে এনে এখানে রেখে গেছে। এই বলে রাঘববাবু কিছুক্ষণ চুপ করে থেকে আবার বললেন, আজকাল মেয়েটারও শরীর ভালো যাচ্ছে না। অনেক ডাক্তার বৈদ্য করেছি, কিন্তু কোনো ফল হয়নি। মেয়েটা দিনের বেলায় ভালো করে দেখতে পায় না, রাতের বেলায় নাকি আবার দেখতে পায়। আর মাঝে মধ্যে অদ্ভুত সব কথা বলে একা একা। কোনো সময় গাছের সামনে, কখনো বা ফাঁকা ঘরে। বলে সে নাকি অনেক দূরে চলে যাবে। ঠাকুর মশাই, বলতে গেলে মেয়েটা না মরে বেঁচে আছে। এই বলে কেঁদে ফেললেন রাঘববাবু। তারানাথ বলল, দিনের আলো থাকতে থাকতে আমাদের পৌঁছানো দরকার। রাঘববাবু বললেন, চলুন তাহলে এক্ষুনি বেরোনো যাক। আমরা যখন রয় রাজবাড়ির সামনে পৌঁছালাম, তখন দুপুর গড়িয়ে বিকেলের শেষ আলোটুকু মাঠের শেষ সীমান্তে থাকা গাছের পিছন দিয়ে অলৌকিক কমলা গোলাকার হয়ে আলোর ছটাটুকু ছড়িয়ে দিচ্ছে পৃথিবীতে। সরস্বতী নদীর থেকে 500 গজ দূরে অনেকটা জায়গা ঘিরে উঁচু উঁচু পিলারের উপর ভর করে আজও মাথা তুলে দাঁড়িয়ে আছে আন্দুলের রায় রাজবাড়ি। তার একপাশে লম্বা কামানটা আজও যেন প্রহরীর বেশে পুরনো ঐতিহ্যকে বাঁচিয়ে রেখেছে। বাড়িটা গ্রামের অন্যান্য বাড়িগুলোর সীমানা থেকে বেশ অনেকটা তফাতে, একদম ফাঁকায়। বাড়িটা ঘিরে বিরাট এলাকা উঁচু পাঁচির দিয়ে ঘেরা। পাঁচিল অবশ্য এখন বহু জায়গায় ভাঙা। পাঁচিলের গা ঘেঁষে সারি সারি অনেকগুলো ঘর। ওগুলো কোনোটা কাছারি বাড়ি, অতিথিশালা, নাট মন্দির, এইসব। একটা প্রকাণ্ড জাম গাছ বাড়ির গেটের উপরে মাথা তুলে দাঁড়িয়ে আছে। আমরা যখন
প্রকাণ্ড সদর দরজা ঠেললাম, তখন ভিতর থেকে চাকর বাকর ছুটে এলেন। আমাদের অনেক যত্ন করে ভিতরে আসতে বললেন। গেট পেরোতেই অনেকটা ফাঁকা জায়গা, সেখানে একটা লম্বা বাগান, চারিধারে কত ফুল ফুটে আছে। তার মধ্যে মধ্যে সাদা পাথরের অনেক বড় বড় মূর্তি, পালকি কাঁধে চলেছে। যুদ্ধের প্রেক্ষাপটে ঘোড়ায় চড়া অবস্থায় কোনো পূর্বপুরুষের মূর্তি। আমরা তার মধ্যে দিয়ে হাঁটতে লাগলাম। সামনে একটা বড় ফোয়ারা। হাঁটতে হাঁটতে হঠাৎ চোখে পড়ল একটা বড় পরীর মূর্তি। তার ডানাগুলো অনেক বড়। আমি হাঁ করে পরীটাকে ঘুরে ঘুরে দেখতে লাগলাম। এমন সময় হঠাৎ করে একটা জিনিস নজরে এলো। আমি সেটা দেখে চমকে উঠলাম। মনে হচ্ছে পরীর চোখ দুটো জীবিত। সেই চোখ দুটো সবার অজান্তে আমাদের একভাবে দেখে চলেছে। আমি অনেকক্ষণ তাকিয়ে থাকলাম। হ্যাঁ, সত্যিই তাই। আমরা যেদিকে যাচ্ছি চোখ দুটো মনে হচ্ছে সেই দিকেই ঘুরছে। হাঁটতে হাঁটতে একসময় পায়ে ঠেকল চওড়া চওড়া অনেকগুলো শ্বেতপাথরের সিঁড়ি। সিঁড়ি ভেঙে একতলার একটা প্রকাণ্ড হলঘরের সামনে আসতেই তারানাথ দাঁড়িয়ে পড়ল। বলল, তংস্থা কোটি বিষাঙ্কটা সুবদনা যন্ত্র অন্ধকার স্থিতা খট্টাঙ্গ অশনিগুড়ো দক্ষিণ পাষাণ করং শিব। এই বাড়িতে কোনো গণ্ডগোল আছে। পাথরের মূর্তিগুলো কোনো অদৃশ্য চোখে তাকিয়ে আছে। গাছের একটা পাতাও নড়ছে না। এত বড় বাড়ি, কিন্তু কোথাও একটা পাখির শব্দ নেই। উঁচু উঁচু কড়িবর্গাগুলোর ফাঁকে কোনো পায়রার ছটপটানি নেই। গৃহস্থের বাড়ি এমন শ্মশানের মতন হবে কেন? তারানাথের কথায় সবাই চমকে উঠল। তখনই দোতলার উপরে একটা বাচ্চার হাসির শব্দে সবার চমক ভাঙল। রাঘববাবু বললেন, ওটা আমার মেয়ে শ্যামা। তখনই ভিতর থেকে একজন মহিলা এসে তারানাথের পায়ে হাত দিয়ে প্রণাম করলেন। ইনি রাঘববাবুর স্ত্রী শচী। চাকরির এনে দেওয়া জলে হাত মুখ ধুয়ে আমি, তারানাথ, রাঘব আর শচী বৈঠকখানায় এসে বসলাম। তারানাথ রাঘববাবুর স্ত্রী শচীর দিকে ফিরে বলল, আপনার মেয়ে শ্যামার সাথে আমি একলা কথা বলতে চাই। তখনই রাঘববাবু নিজে পথ দেখিয়ে দোতলার সিঁড়ি ভেঙে উপরের দিকে তারানাথকে সঙ্গে নিয়ে চলে গেলেন। কিছুক্ষণ পর তারানাথ ফিরে আসতেই দেখি চাকর টেবিল সাজিয়ে দিল কাঁসার থালায় নানান খাবারে। সেখানে ঘিয়ে ভাজা লুচি, আলুর দম, বড় বড় সন্দেশ, রসগোল্লা, ছানার মুড়কি, পায়েস। বেশ খিদে পেয়েছিল আমাদের। এক নিঃশ্বাসে প্রচুর খাবার পর যখন একটা হাঁড়ির থেকে রাবড়ি বেরোলো, তখন তারানাথ বলল, আর নয়, অনেক হয়েছে। রাঘববাবু বললেন, সামান্য আয়োজন। আমার তখন রাবড়িটা বেশ লাগছিল, তার জন্য অনেকটা খেয়ে নিলাম। খাওয়া হলে রাঘববাবু বললেন, মেয়েটা বাঁচবি তো ঠাকুরমশাই? তারানাথ বলল, সবই মায়ের ইচ্ছা, চিন্তা করবেন না, সব ঠিক হয়ে যাবে।
সন্ধ্যের অন্ধকার যখন গাঢ় হয়ে এসেছে তখন শুনলাম একটার বাচ্চার কথা বলার শব্দ। কথাগুলো কি বলছে তা স্পষ্ট নয়, অনেকটা জড়ানো গলায়। রাঘববাবু আমাদের সামনেই বসেছিলেন। দেখলাম তার মুখ রক্তহীন সাদা হয়ে গেছে। রাঘববাবু বললেন, ওই শুনছেন ঠাকুরমশাই, ওটা শ্যামার গলা। নিশ্চয়ই কোথাও একলা বসে একা একাই কথা বলছে, কিন্তু কোথাও খুঁজে পাবেন না। তারানাথ বলল, আপনারা এখানেই থাকুন, আয় অমর। এই বলে তারানাথ বাগানের পথ ধরে হাঁটতে লাগলো। আমিও সাথে সাথে হাঁটছি। হঠাৎ চোখে পড়ল ফুলের বাগানে পাথরের সেই পরীর মূর্তির কাছে দাঁড়িয়ে আছে একটি ফুটফুটে সুন্দর মেয়ে। সাদা রঙের ফ্রক পরা, মাথায় সাদা রঙের ফিতে বাঁধা, বয়স 5 কিংবা 6 বছর। দেখে মনে হচ্ছে মেয়েটির মধ্যে একটা পাখি পাখি ভাব আছে, যেন ফুরুত করে উড়ে এসেছে। আমি বললাম, শ্যামা, এখানে কি করছো? কার সাথে কথা বলছো? তারানাথ বলল, অমর, ওটা শ্যামা নয়। আমি চমকে উঠলাম। এটা তাহলে কে? কে এটা? অমনি মেয়েটা লুটিয়ে পড়ল সবুজ ঘাসের উপরে। তারানাথ এগিয়ে গিয়ে মেয়েটির মাথা ছুঁয়ে বলল, ওঠ মা, জেগে ওঠ। সত্যি অবাক করে মেয়েটি জেগে উঠল। মেয়েটি মাথা দুলিয়ে দোয়েল পাখির মতন মিষ্টি সুরে বলল, আমার নাম শ্যামা। তুমি বুঝি সাধু বাবা? তারানাথ বলল, সবাই আমাকে তাই বলেই ডাকে, তবে তোমার নাম যেমন শ্যামা, তেমনি আমারও একটা নাম আছে। আমার নাম তারানাথ, আর এটা অমর। তুমি কোথা থেকে এলে শ্যামা? তুমি কি আকাশ থেকে নেমে এসেছো? শ্যামা বলল, কই না তো, আমাকে কেউ ডাকলো তাই এখানে এসেছি। তারানাথ বলল, চলো ভিতরে যাই। তারানাথের সাথে শ্যামাকে ফিরতে দেখে রাঘববাবু বললেন, আপনি কি করে শ্যামাকে খুঁজে পেলেন ঠাকুরমশাই? ওকে রাতের বেলায় খুঁজে পাওয়া যায় না, শুধু ওর গলা পাওয়া যায়, যেন এই বাড়িতে কারোর সাথে একলা একলাই কথা বলে। ভাগ্যিস আপনি এসেছিলেন। তারানাথ তার ঝোলা থেকে একটা মাদুলি বার করে বলল, রাঘব বাবু, আপনি মেয়েটির ডান হাতে এটা পরিয়ে দিন। আর একটা কথা, দশমীতে মায়ের ঘট বিসর্জন না হওয়া পর্যন্ত শ্যামার হাতের তাবিজটা যেন না খোলা হয়। রাঘববাবু মাথা নেড়ে তাবিজটা পরিয়ে দিলেন। অমনি শ্যামা ঘুমের আবেশে রাঘববাবুকে জড়িয়ে ধরে বলল, বাবা, আমার বড্ড ঘুম পাচ্ছে। তারানাথ বলল, যান, ওকে ওর ঘরে শুইয়ে দিন, রাতে বেশ ঘুমাবে। রাত্রিরে আবার টেবিল সাজিয়ে চাকর খাবার পরিবেশন করল। বড় কাঁসার থালায় সরু চালের ঘি ভাত, খাসির মাংসের কোরমা, রুই মাছের কালিয়া, 3-4 রকমের মিষ্টি। তারানাথ বলল, রাঘববাবু করেছেন কি? এত কখনো খাওয়া যায়? তাও আবার বিকালের জলযোগের পর? আমি এত খেতে পারবো না। রাঘববাবু বললেন, আমার এই চাকরটা ভালো রাঁধে। পুজো উপলক্ষে
আর আপনি আসছেন আর আপনাকে রেঁধে খাওয়াবো বলে ওকে নিয়ে এলাম। আপনি না খেলে আমরা কষ্ট পাব। এমন কিছু বেশি তো নয়, খেয়ে নিন। দেখতে দেখতে মহানবমীর দিন উপস্থিত হলো। তখন রায়রাজবাড়ি নতুন করে সেজে উঠেছে বেলোয়ারি বাতির আলোর রোশনায়। বাড়ির ভিতরে গোল করে চারিধারে সার দেওয়া ঘরগুলো জুড়ে লোকের সমাগম। তারই মাঝখানে অনেকটা জায়গা ফাঁকা। সেখানে বলির কাঁথানটা ধরে পুজো করছে এই বাড়ির কুলপুরোহিত নৃপেন চক্রবর্তী মশাই। সামনে সিঁড়ি বেয়ে উঠলেই মায়ের পুজোর বেদি। সেখানে মাকে দেখা যায়। আমি আর তারানাথ বসে পুজোর আয়োজন দেখছিলাম। তারানাথ মনে মনে একটা মন্ত্র পড়ে যাচ্ছিল। হঠাৎ রাঘববাবু এসে বললেন, ঠাকুর মশাই, আজ বড় ভয় করছে। মেয়েটার 6 বছর বয়স, আজই এই দিনে। এমন সময় তারানাথ হাত তুলে বলল, চিন্তা করিস না, আমি আছি তো। তবে আজ শ্যামাকে চোখে চোখে রাখিস, আর ওই তাবিজ যেন শরীর থেকে আলাদা না হয়। রাঘববাবু তারানাথকে প্রণাম করে অতিথি আপ্যায়নে চলে গেলেন। দেখলাম পুজো উপলক্ষে কলকাতার বিভিন্ন জায়গার জমিদাররাও এসেছেন, আর তাদের সংকল্প করা পাঁঠাগুলোকে একধারে বেঁধে রেখে স্নান করানো হচ্ছে। পুরোহিত মশাই কাঁথান পুজো শেষ হলে পাঁঠাগুলোকে মালা পরিয়ে দিয়ে মায়ের উচ্ছিষ্ট খাবার মানে প্রসাদ ফলমূল খেতে দিলেন। একসময় যখন কামার পাঁঠাকে বলি দিতে খাঁড়া উদ্যত করল, তখন তারানাথ বলে উঠল, থামো। এই কথায় চারিধারে সবাই চমকে উঠে একে অপরের দিকে চেয়ে রইল। রাঘববাবু ছুটে এসে বললেন, কি হয়েছে ঠাকুরমশাই? তারানাথ বলল, এই পাঁঠা বলি হবে না। যদি এর বলি হয়, তাহলে সূর্য ডোবার পরেই এই পাঁঠার সংকল্পদাতা মারা যাবে। এই শুনে রায় রাজবাড়ির চারিধারে একটা গোলযোগ শুরু হয়ে যায়। এমন সময় রায়বাড়ির কুলপুরোহিত নৃপেন চক্রবর্তী এগিয়ে এসে বললেন, এই পুজো পূর্বপুরুষদের চালু করা নিয়ম মেনে মায়ের সেবা হয়ে থাকে। যদি এই বলি না হয়, তাহলে আমি বলছি এই বংশ ধ্বংস হয়ে যাবে। সংকল্পের ছাগ মাকে উৎসর্গ করতেই হবে। তারানাথ কোনো কথা না বলে সেখান থেকে উঠে চলে গেলেন। আবার রায়রাজবাড়ির চারিধার হাসি মজায় মেতে উঠল। আমি তারানাথের সাথে তখনই উঠে পড়েছিলাম। এখন আমরা পিছনের বাগানে একটা গাছের নিচে বসে। তারানাথকে বললাম, গুরুদেব, আপনি ওইভাবে উঠে এলেন? এমন সময় হাঁপাতে হাঁপাতে রাঘববাবু ছুটে এলেন। প্রণাম করে বললেন, ঠাকুরমশাই, আপনি কে সেটা কেউ জানে না। আমি জানি আপনার কথা মিথ্যা হবার নয়। এই অঘটনের হাত থেকে বাঁচার কোনো উপায় আছে ঠাকুরমশাই? তারানাথ বলল, প্রেত খর্পে ধরা দেবী জ্ঞান চক্রে মাহেশ্বরী। আমি কে? কেউ না, সবই মায়ের ইচ্ছা। তিনি বলেছিলেন আমাকে বলতে, তাই বলেছি। এবার মা বুঝবেন। সেদিন বিকেল গড়িয়ে রাত নামতেই একজন এসে খবর দিল, পুজোর উদ্দেশ্যে ছাগ বলির জন্য যে মানুষটি সংকল্প করেছিল সে সন্ধ্যের পর রক্তবমি করে মারা গেছে। এই শুনে রায়বাড়ির কুলপুরোহিত নৃপেন চক্রবর্তী মশাই কেঁপে উঠলেন। হাত থেকে পড়ে গেল পুজোর ডালাটা। তিনি ছুটে এলেন তারানাথের কাছে। ক্ষমা চেয়ে বললেন, আপনি কে? কে আপনি? কি করে বুঝলেন? তারানাথ শান্ত গলায় বলল, যখন আপনি পাঁঠাটার কানে বলি সম্প্রদানের মন্ত্র বললেন, আমি তখন দেখেছিলাম ওর চোখে জল। দাঁত আর মাড়ির সেই অলৌকিক শব্দ
যা পুজোর আনন্দের মাঝেও চিৎকার করে কিছু বলতে চাইছিল। পশু বলি নিতে চায়নি। জয় মা। এমন সময় ভিতর থেকে রাঘববাবুর স্ত্রী আলুথালু বেশে খালি পায়ে বিভ্রান্তের মতন ছুটে এসে তারানাথকে বলল, ঠাকুরমশাই, শ্যামা নেই, কোথাও নেই। এই বলে তার হাতটা তুলে ধরল তারানাথের সামনে। আমরা সবাই দেখলাম তারানাথের দেওয়া সেই তাবিজ। তারানাথ বলল, সর্বনাশ, যে ভয়টা পেয়েছিলাম। রাঘববাবুকে ডেকে বললেন, আপনার বাড়ির পিছনের বাগানটা সরস্বতী নদীর তীর পর্যন্ত বিস্তৃত। আমি ওখানে পুজো করব। আপনি এক্ষুনি পুজোর আয়োজন করুন। বিশেষ কিছু লাগবে না, এক ঘড়া পুকুরের জল, গঙ্গার জল হবে না। খই, কলা, বাতাসা, দই আর মদ, আর ধুনির কিছু কাঠ, ঘি, এইসবের ব্যবস্থা করুন। আর একটা কথা, যতক্ষণ পুজো করব ততক্ষণ বাগানের দিকে কেউ যেন না আসে। আপনারা সবাই মায়ের এই বেদি ছুঁয়ে বসে থাকবেন। যতই বিপদ আসুক, হয়তো এক এক সময় শ্যামাকে এদিক ওদিক দেখতেও পাবেন, কিন্তু কেউ ওর ডাকে সাড়া দেবেন না। এই বলে তারানাথ আমাকে বলল, আয় অমর। আমি তারানাথের সাথে বাগানের ভিতর একটা লণ্ঠন হাতে এগোতে লাগলাম। জঙ্গল ক্রমেই ঘন হয়ে এলো, চারিধার অন্ধকার। একসময় অনেকটা ফাঁকা জায়গা চোখে পড়ল। একদিকে সরস্বতী নদী বয়ে চলেছে, অপরদিকে খানিকটা ফাঁকা ঘাসের মাঠ। তারপর আবার শালবন শুরু হয়েছে। কেমন যেন গা ছমছম করতে লাগলো এই বিশাল নির্জন জায়গায় এসে। তারানাথ সামনের একটা বড় বটগাছ দেখিয়ে আমাকে সেখানে যেতে ইশারা করলো। আমি সেই দিকে এগিয়ে যেতে লাগলাম। সামনে পৌঁছাতেই গাছের ডাল ধরে ঝুলে থাকা চামচিকের দল গাছের ডাল থেকে শাঁ শাঁ করে উড়ে বেরিয়ে আমার মাথার উপর কয়েক পা খেয়ে মাঠের শূন্য সীমানা ছাড়িয়ে দূরে শালবনের অন্ধকারে মিলিয়ে গেল। গাছের নিচটা ভালো করে পরিষ্কার করে ধুনি জেলে বসলাম। সামনে তারানাথ বসে। কিছুক্ষণের মধ্যেই জমিদারের চাকর বাকরেরা পুজোর উপকরণ দিয়ে ফিরে গেল। তারানাথ বলল, রাঘববাবু, আপনি দেখবেন কেউ যেন এখানে না আসে। সবাইকে নিয়ে মন্দিরের ভিতরে বসে মায়ের নাম জপ করবেন। আমি যখন পুজো শুরু করব, অনেক অশুভ শক্তি আপনাদেরকে এই দিকে টেনে আনতে চাইবে। সাবধান, কেউ যদি মন্দির ছেড়ে বেরিয়ে পড়েন তবে আর আপনার মেয়েকে ফিরিয়ে দিতে পারবো না। রাঘববাবু কাঁপা কাঁপা গলায় বললেন, তাই হবে ঠাকুরমশাই, আমি তাহলে আসি। তারানাথ চোখ বুঝল। কিছুক্ষণ পর চোখ খুলে আমাকে বলল, শোন অমর, আমি যে প্রক্রিয়াটা করতে যাচ্ছি সেখানে তোর ভূমিকা অনেক। তোর একটা ভুল তোর যেমন প্রাণ নেবে, তেমন আমারও নেবে। পুজোতে একবার বসলে আসন ছেড়ে ওঠা যাবে না। এই বলে তারানাথ ঝুলি থেকে সেই লাল কাপড়ে মোড়ানো মরার মাথাটা বার করে আমার সামনে রাখল। ধুনিতে পটপট করে কাঠের গাঁট পোড়ার শব্দ হচ্ছে। তারানাথ আর আমি ছাড়া কোনো দিকে আর কেউ নেই। তারানাথ বলল, তোকে আমি পুজোর নিয়মটা শিখিয়ে দিচ্ছি, ভালো করে শিখে নে। এই বলে বলতে লাগলো, প্রথমে পুকুরে জল দিয়ে একে ভালো করে স্নান করাবি। তারপর খই, কলা, বাতাসা এগুলো কলার পাতায় সাজিয়ে খেতে দিবি। একটা মন্ত্র বলে দিচ্ছি, ওটা জপ করবি এর মাথায় হাত রেখে।
কিছুক্ষণ পর হাত অবশ হয়ে যাবে, ধীরে ধীরে শরীরও অবশ হবে। তখনও জপ করে যাবি, দেখবি ধীরে ধীরে ব্যথা কমে যাচ্ছে। তখন জানবি এই মরার মাথাটা জেগে উঠছে। তখন আরও একটা মন্ত্র এর সাথে যোগ হবে, তার দ্বারা এর প্রাণ প্রতিষ্ঠা হবে, চক্ষু দান হবে। আস্তে আস্তে এর ঘ্রাণ শক্তি জেগে উঠবে। যদি মন্ত্রের কোনো ভুল হয় বা তুই যদি ভয় পেয়ে যাস, তাহলে তোকে গলা টিপে মেরে ফেলবে। যখন মরার মাথাটা জেগে উঠবে, তখন আর একটা কলার পাতায় দই, মাসকলাই আর কলা দিয়ে একটা মণ্ড তৈরি করে রাখবি, সেটা খেতে দিবি। চারিধারে অনেক কিছু দেখতে পাবি, তবে ভয় পাবি না। আমি তোর সামনে সবাসনে শুয়ে থাকবো একটা মৃত লাশ হয়ে। আমি চমকে উঠলাম। তারানাথ আবার বলল, যখন মাঝে মধ্যে আমি ডেকে উঠব, তখন মাটির সরা থেকে একটু একটু করে মদ ঢেলে দিবি মরার মাথায়। আর একটা জিনিস, ধনির আগুন যেন না নেভে। আমাকে ছুঁয়ে থাকবি সর্বদা। যদি কোনো কারণে তোর স্পর্শ ছেড়ে যায়, তাহলে আমার প্রাণও যেতে পারে। কি পারবি তো? আমি মন্ত্রমুগ্ধের মতন সব শুনছিলাম তারানাথের মুখে। তাই তারানাথের এই কথায় কিছুটা চমকেই উত্তর দিলাম, পারবো গুরুদেব। নে তবে শুরু কর। আমি সবাসনে লীন হলাম। আমাকে ডাকবি না, আমি নিজেই তোকে সাড়া দেব। এই বলে তারানাথ একটা মন্ত্র জপ করতে করতে শুয়ে পড়ল। আমি তারানাথের কথা মতন পুকুরের জলে মরার মাথাটাকে স্নান করিয়ে তাকে খেতে দিলাম। একসময় সত্যিই যেন মরার মাথাটা জেগে উঠল। চারিধার অন্ধকার, দূরে কোথাও একটা শেয়াল ডেকে উঠল। এদিকে দেখি তারানাথের হৃদস্পন্দন বন্ধ হয়ে গেছে। তারানাথের শরীরটা যেন একটা মৃতদেহ ছাড়া আর কিচ্ছু না। আমি চমকে উঠলাম, এ কি? তাহলে কি তারানাথ? আর ভাবতে পারলাম না। মন্ত্র জোরে জোরে উচ্চারণ করতে লাগলাম। ওম ঐং রিং শিং ক্রিং চামুণ্ডায় বিচ্ছায় নমঃ। ওম রিং রিং শিং ক্রিং চামুণ্ডায় বিচ্ছায় নমঃ। ধুনির আলো অনেকটা জায়গা আলোকিত করলেও মনে হলো দূরের অন্ধকারের পরিধি যেন ছুটে আসছে এই আলো নেভাতে। একসময় নাকে এলো একটা বেল ফুলের গন্ধ। বেল ফুল এলো কোথা থেকে? চোখ বন্ধ করে নিলাম। মনে পড়ল বাগানে বেল ফুলের গাছ থাকতেই পারে। তারপর এক সময় মনে হলো, যে বটগাছটার নিচে বসে জব করছি, তার গুড়ির আড়ালে কে একজন এসে দাঁড়িয়েছে। আমি পিছন থেকে দেখতে পাচ্ছি না বটে। অনেক সময় কারোর উপস্থিতি চোখে না দেখলেও ধরা যায়। আমার সমস্ত ইন্দ্রিয় যেন অতি মাত্রায় সজাগ ও সতর্ক হয়ে উঠেছে। মনে হলো সমস্ত শরীর দিয়ে একটা গরম বাতাস বেরিয়ে যাচ্ছে। অমনি দেখি তারানাথের দুটি ঠোঁট হালকা খুলে গেছে। সেখান দিয়ে একটা অদ্ভুত গোঙানির শব্দে কিছু চাইছে। আমি সরা থেকে মদ ঢেলে দিলাম মরার মাথায়। অমনি আবার সব শান্ত। ক্রমেই যখন গভীর রাত হলো, হঠাৎ কোথার থেকে বৃষ্টি নামলো আকাশ জুড়ে। তার সাথে বাজের কড়কড় শব্দের চারিধার কেঁপে যাচ্ছে। আমি তাড়াতাড়ি ধুনির আগুনে আরও কিছু কাঠ আর ঘি দিয়ে দিলাম। অমনি আগুনের হলকা তীব্র বেগে উপরে উঠতে লাগলো, কিন্তু বৃষ্টির বেগ আরও বেড়ে গেল। কি করব বুঝতে পারছি না। তারানাথ বলেছিল
আগুন যেন না নেভে। আমি এইসব ভাবছি, হঠাৎ সামনের দিকে তাকাতেই চমকে উঠলাম। আমার সামনে এসে দাঁড়িয়েছে একটা সাদা ফ্রক পরা 6 বছরের মেয়ে। এটা তো শ্যামা। কখন যেন এসে দাঁড়িয়েছে এত নিঃশব্দে, আমি যেন বুঝতেই পারিনি। আমি আগেই বলেছি, আমি যেখানে বসে জব করছি তার একদিকে সরস্বতী নদী আর অপরদিকে মাঠ, দূরে শালবন। আসনে বসার পর থেকে লক্ষ্য রেখেছি মাঠের দিকে। এদিকে নদীর দিক থেকে কারোর আসা সম্ভব নয়, মাঠের দিক দিয়ে এলে আমার নজর এড়ানো সম্ভব নয়। মেয়েটা এখন যেখানে দাঁড়িয়ে আছে, কিছুক্ষণ আগেও সেখানে কেউ ছিল না। আবার সেই বেলফুলের গন্ধ পাচ্ছি। এদিকে বৃষ্টির জলে ধুনি প্রায় নেভার উপক্রম হয়েছে। এমন সময় মেয়েটা একটা জলে ভেজা গাছের ডাল ছুঁড়ে দিল ধুনির আগুন লক্ষ্য করে। অমনি এই বৃষ্টিতেও আগুন দপ করে জ্বলে উঠল। এবার দেখলাম মেয়েটি আর নেই। ধুনির দিকে চোখ পড়তেই সারা শরীর কেঁপে গেল। দেখলাম ধুনির মধ্যে ওটা কাঠের টুকরো নয়, একটা মানুষের পাঁজরের হাড়। তখনই অন্ধকার বিদীর্ণ করে কানে এলো একটা মেয়ের হাসির শব্দ। দেখলাম চারিদার হঠাৎ করে অন্ধকার হয়ে গেছে, কিচ্ছু দেখা যাচ্ছে না। এক সময় চোখে পড়ল একটা ফলের বাগান। সেখানে কত রকমের ফল। আমি বাগানটা ঘুরে ঘুরে দেখতে লাগলাম। বাগানের নিচেটা সাদা ধোঁয়ায় আচ্ছন্ন। আমি ডাকলাম, কেউ আছো? হঠাৎ কানে এলো একটা বাচ্চার কান্নার শব্দ। আমি শব্দের উৎস লক্ষ্য করে ছুটতে লাগলাম। গাছের পর গাছ। একসময় চোখে পড়ল একটা গোলাপ গাছের সাথে আষ্টে পিষ্টে বাঁধা একটা বাচ্চা মেয়ে। আমি কাছে যেতেই দেখলাম তাকে ঘিরে সুন্দর সুন্দর যুবতী মেয়ে। তাদের পিঠের পিছন থেকে বড় বড় পাখা। তারা এই দৃশ্য দেখে আনন্দ নিচ্ছে। আমি এগিয়ে যেতেই একটা গলা ভেসে এলো, এগোস না আর। আমি থামতেই হঠাৎ করে আমার শরীরে মনে হলো প্রাণ ফিরে এলো। আমি সচকিতে তাকিয়ে দেখি সামনে তারানাথ বসে। আমি অনেকক্ষণ একভাবে তারানাথের দিকে তাকিয়ে থেকে বললাম, আমি কোথায়? যখন জ্ঞান ফিরল তখন দেখি আমি মন্দিরের সামনে। আমাকে ঘিরে দাঁড়িয়ে আছে রায়বাড়ির সবাই। তারানাথ একটা মাটির খুঁড়িতে কিছু পানীয় দিল খেতে। আমি সেটা খেতেই অনেকটা সুস্থ হয়ে গেলাম। চোখ গেল পাথরের মূর্তিগুলোর দিকে। দেখলাম সব মূর্তিগুলো আছে, কিন্তু পরীর মূর্তিটা নেই। আমি বললাম, আচ্ছা, এখানে একটা পরীর মূর্তি ছিল, ওটা কোথায় গেল? রাঘববাবু আর বাড়ির সবাই আমার দিকে চেয়ে উত্তর দিল, পরী? পরীর মূর্তি কোথায়? সেটা আবার কোথায় ছিল? আমরা এতদিন ধরে আছি, কই দেখিনি তো। তারানাথ এবার বলল, অমর ঠিকই বলেছে, পরীর মূর্তি ছিল, কিন্তু সেটা সবাই দেখতে পাবে না। যেদিন আমরা আসি সেই দিনই চোখে পড়ে। আমি বললাম, সেদিন আমি দেখেছিলাম পরীর চোখ দুটো শুধু পাথরের নয়। তারানাথ বলল, রাঘববাবু, আপনার ওই মেয়ে পরীর ওই 2 চোখ দিয়েই হারিয়ে গেছিল এক মায়ার জগতে। আপনার নায়েব মশাই সেদিন পূর্ণিমা তিথিতে ওই পরীর সামনে পড়ে যায়, আর ওই চোখের দৃষ্টিতে সেখানেই মারা যায়। তারানাথ বলল, পরীরা বাচ্চাদের ভালোবাসে, কিন্তু একটা সময় সেই বাচ্চা যখন বড় হতে থাকে তখন তাদের মেরে ফেলে।
কখন এরা মানুষের কোলাহলে থাকে না। রাত যখন গভীর হয় তখন এরা ঘুরে বেড়ায়। শ্যামা এই পরীর সংস্পর্শে আসে জন্মের সময় থেকে। ওর মধ্যে একটা অলৌকিক শক্তি আসে এদের সংস্পর্শে। তাই দিনের বেলায় কিছু না দেখতে পেলেও রাতে পরিষ্কার দেখতে পায়। আমি বললাম, গুরুদেব, কাল রাতে আমি যজ্ঞের সময় যখন ধুনির আগুন নিভে যাচ্ছিল তখন হঠাৎ করে শ্যামা এসে দেখা দেয় সামনে। তারানাথ বলল, ওটা শ্যামা নয়, ওটা মাতু পাগলি ছিল রে অমর। এরপর তারানাথ প্রণাম করে বলল, তংস্থা কোটি বিষাঙ্কটা সুবদনা যন্ত্র অন্ধকার স্থিতা খট্টাঙ্গ অশনিগুড়ো দক্ষিণ পাষাণ করং শিব। শুনছিলেন আমার লেখা তারানাথ তান্ত্রিকের তৃতীয় গল্প পরীর চোখ। রূপকথার সমস্ত গল্প, কবিতা, নাটক শুনতে সাবস্ক্রাইব করুন এই ইউটিউব চ্যানেলে। সবাই ভালো থাকবেন। শুভরাত্রি।